নিজানা কেবিনে ঢুকতে কক্ষের ভেতরের হট্টগোল এক নিমেষে স্তব্ধ হয়ে গেল। তিনজনেই যেন হুট করে বোবা হয়ে গেল। নিজানা থমথমে মুখে একবার শান্ত আর অবিকের ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দিকে তাকালো। তারপর বিছানায় শুয়ে থাকা কলরবের দিকে চোখ রেখে শান্ত গলায় বলল, কাব্য ভাইয়া অলরেডি বাসার উদ্দেশ্যে চলে গেছে। তবে উনি অন ডিউটি আরেকজন ডাক্তারকে বলে গেছেন উনি একটু পরেই এসে তোমাকে দেখে যাবেন। কলরব নিজানার পানে চেয়ে বলল, তুই এদিকে আয়, এসে বস। নিজানা ধীর পায়ে এগিয়ে গিয়ে আগের মতো করেই পাশের চেয়ারটায় বসল। নিজানা বসতেই কলরব শান্ত আর রবিকের দিকে ফিরে ধমক দিয়ে বলল, আর তোরা দুটো এখানে মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চাঁদের মতো মুখটা কি দেখছিস? হ্যাঁ, বের হ তোরা এখান থেকে, দূর হ। বিনা দোষে ধমক খেয়ে শান্ত আর অবিক কয়েকবার অবাক নয়নে কলরবের দিকে তাকালো। মনে মনে এক গাদা গালিয়ার ভিড় করতে করতে ওরা দুজনে হন্তদন্ত হয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। ওদের দেখে নিজানার ভেতরে ভেতরে খুব হাসি পেল। এই ছেলেটা মরতে মরতেও নিজের স্বভাব বদলাতে পারল না। তবুও সে জোর করে নিজের ঠোঁটের কোণের হাসিটা চেপে রেখে গম্ভীর হয়ে রইল। কেবিনের ভেতর আবারও এক অদ্ভুত নীরবতা। কলরব বেশ কিছুক্ষণ চুপ থেকে নিজানার মুখের প্রতিটা অভিব্যক্তি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিয়ে অত্যন্ত গভীর গলায় শুধালো, নিজানা, তুই আমাকে এখনো বিশ্বাস করিসনি, তাই না? নিজানা ডাগর চোখ দুটো তুলে তাকালো কলরবের দিকে। কলরবের চোখে আকুলতা, কাতরতা নিয়ে চেয়ে আছে। নিজানা দ্রুত নিজের মাথাটা সামান্য নেড়ে বোঝালো যে সে বিশ্বাস করেছে। কলরব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এটাকে ঘৃণা করি, এটাই একমাত্র সত্যি। হ্যাঁ, আমি স্বীকার করছি আমাদের বিয়ের পর আমি একবার ওর সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু সেটা কোনো ভালোবাসার টানে ছিল না। সেটা ছিল শুধুমাত্র আমার মনে জমে অজস্র প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। আমি শুধু জানতে চেয়েছিলাম ও কেন এমনটা করেছিল, ব্যাস। আর সেদিন যে আমি দেখা করতে গিয়েছিলাম ওটা হাসপাতাল ছিল, কারণ ও সুইসাইড করার চেষ্টা করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল। বড় জোর 15টা মিনিট সেখানে ছিলাম। বিশ্বাস কর, তোর আর আমার সম্পর্কের মাঝে ওই ইরার কোনো অস্তিত্ব নেই। বরং ওই মেয়েটাকে, ওই অতীতটাকে আমি পেছনে ফেলে এসেছি অনেক অনেক আগে, কোনো রকম দ্বিধা ছাড়াই। তুই কি আমার কথাটা একটু বুঝতে পারছিস? নিজানা কোনো কথা বলতে পারল না। সে কেবল ফেল করে চেয়ে রইল কলরবের ব্যান্ডেজ জড়ানো মুখের দিকে। তার মনের এক কোণে একটা সঞ্চয় উকি দিল, যদি এরা নাই বা হবে, তবে আসল কারণটা কী? আসল কারণটা আর কী বা হতে পারে? শুধুমাত্র নিজানাকে অপছন্দ করে বলে তো নয় নিশ্চয়। কলরব কি আবারও কোনো নতুন গল্প সাজাচ্ছে? নাটকবাজ বলে কথা। ও তো নিমিষে রং বদলাতে পারে। কিন্তু পরক্ষণেই নিজানার মনে হলো, মিথ্যা হোক বা সত্যি, এই মুমূর্ষ অবস্থায় বিছানায় শুয়েও ছেলেটা তাকে মানানোর জন্য, তার মান ভাঙানোর জন্য কতটা মরিয়া হয়ে চেষ্টা করছে। তার এই ব্যাকুলতা, এই আকুলতার মাঝে এক অদ্ভুত অধিকার লুকিয়ে আছে। আর এই এতটুকু উপলব্ধি করতেই নিজানার বুকের ভেতর এক অসম্ভব, অবর্ণীয় সুখের অনুভূতি এসে দোলা দিয়ে গেল। সব অভিমান যেন এক নিমেষে কর্পূরের মতো উবে যেতে চাইল। সে নিজের গলার স্বর নরম করে বলল, আমি সব শুনে নিয়েছি, এখন আর একদম কথা বলো না। মাথায় চাপ লাগলে সমস্যা বাড়বে। তোমাকে চুপ থাকতে বলা হয়েছে, এত কথা কেন বলছো? কলরব আশ্বস্ত হয়ে মাথা নাড়ল। সে আরও কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই কেবিনের দরজায় মৃদু নখের শব্দ হলো। নিজানা নবাগতকে না দেখেই ভাবলো হয়তো ডিউটি ডাক্তার বা কোনো নার্স এসেছে। সে সহজ গলায় বলল, আসুন। দরজা ঠেলে নিজের ছোট বোনকে সাথে নিয়ে কেবিনে প্রবেশ করলে ইরা। নিজানা মুখ ঘুরিয়ে তাকানো মাত্র প্রথম দেখাতেই চিনে ফেলল মেয়েটাকে। ওদিকে দরজার দিকে চোখ পড়তেই কলরবের কলিজা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। সে অবশ গলায় একটা শুকনো ঢোক গেল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। সে অত্যন্ত দ্রুত নিজানার মুখের পানে চেয়ে ওর ভেতরের প্রতিক্রিয়াটা বোঝার আপ্রাণ চেষ্টা করলো। মেয়েটার পুরো মুখটা পাথরের মতো থমথমে আর গম্ভীর হয়ে গেছে। এমন একটা পরিস্থিতিতে নিজের স্বামীর প্রাক্তনকে হুট করে সামনে আবিষ্কার করলে যে কোনো মেয়ের অবাক হওয়াটাই স্বাভাবিক। নিজানার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। ইরা ধীর পায়ে এগিয়ে এসে বিছানার বেশ কাছাকাছি এসে দাঁড়ালো। নিজানা এই পরিস্থিতি এড়াতে হুট করে বসা চেয়ারটা থেকে উঠে দাঁড়াতে চাইল। কলরব জট করে নিজের একটা হাত বাড়িয়ে খপ করে নিজানার হাতটা
চেপে ধরল। নিজানা কিছুটা চমকে গিয়ে ঘুরে তাকালো কলরবের দিকে। কলরবের চোখের দৃষ্টিতে কি ছিল নিজানা জানে না, তবে সে আর টানাটানি না করে চুপচাপ চেয়ারটাতেই বসে রইল। ইরা কলরবের ব্যান্ডেজ জড়ানো মাথার দিকে তাকিয়ে অত্যন্ত উদ্বিগ্ন গলায় বলে উঠল, কলরব, এখন কেমন আছো তুমি? তোমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অথচ কেউ আমাকে একটাবার জানানোর প্রয়োজনও মনে পড়ল না। আমি অবিকের একটা ফেসবুক পোস্ট দেখে জানতে পারলাম। কলরব নিজানার হাতটা আরও শক্ত করে ধরে রেখে অত্যন্ত নিষ্পৃহ গলায় বলল, আপাতত ঠিক আছে, কিন্তু তুমি হঠাৎ এখানে? ইরার চোখ ততক্ষণে কলরবের হাতের উপর শক্ত করে ধরে রাখা নিজানার হাতটার দিকে পড়েছে। সে বেশ সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করতে লাগলো নিজানাকে। কলরবের এই অধিকারবোধ দেখেই সে মনে মনে কিছু একটা আন্দাজ করে নিল। সাথে সাথেই তার ফর্সা মুখটা কালো হয়ে এলো। অত্যন্ত সন্দিহান ও জড়তা মেশানো গলায় নিজানাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, আই এম সরি, তুমি কে? আমার ওয়াইফ, নিজানা। কলরবের গম্ভীর কণ্ঠে বলল, তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি আর রাগ। কলরবের মুখে ওয়াইফ শব্দটা শুনে ইরা নিজের ভেতরে ধাক্কাটা সামলে নিয়ে জোরপূর্বক ঠোঁটের কোণে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে তুলল। অত্যন্ত কোমল গলায় বলল, ও হ্যালো, আমি ইরা, কলরবের খুব ক্লোজ ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড। কেবিনের শান্ত আবহাওয়াটায় যেন একটা আসুমকিক বোমার বিস্ফোরণ ঘটল। অত্যন্ত তীক্ষ্ণ, ধারালো আর স্পষ্ট গলায় কথাটা ছুড়ে দিল নিজানা। ঠোঁটের কোণে এক সিলতে মিষ্টি হাসি ঝুলিয়ে ইরার চোখের দিকে তাকিয়ে বলল, কলরব আমাকে আপনার সম্পর্কে সব কিছুই বলেছে। আপনাদের অতীতের সব গল্পই আমার জানা, সো এখানে লুকানোর বা অস্বস্তি বোধ করার কিচ্ছু নেই। ইটস নর্মাল। আসলে এই যুগে নিজের এক্সকে কেউ এভাবে স্রেফ বন্ধুর নজরে দেখে, তার বিয়ের পরে নিখুঁতভাবে খোঁজখবর রাখে, এটা দেখে সত্যিই আমার খুব ভালো লাগছে। দাঁড়িয়ে আছেন কেন, বসুন না। কলরব হতভম্ব হয়ে তাকালো নিজানার পানে। শান্ত জেদি নিজানা যে এই মুহূর্তে এমন এক ভয়ঙ্করী রূপ ধারণ করে শান্ত গলায় এত বড় বড় কথা ছুটতে পারে, এটা সে কল্পনাও করেনি। সেই বিস্ময়ের পরক্ষণে তীব্র ব্যথায় কলরবের পুরো চোখ মুখ কুঁচকে একদম এক হয়ে গেল। নিজানা অবচেতনভাবে কলরবের সে হাতটা বড্ড বেশি শক্ত করে চেপে ধরেছে। অ্যাক্সিডেন্টে কলরবের হাতেও বেশ ভালো রকমের চোট লেগেছিল। ব্যান্ডেজ করা থাকলেও সেই ব্যথার তীব্রতা এখনও কমেনি। নিজানা শক্ত নখের চাপে কলরবের কলিজা ফেটে যাওয়ার উপক্রম হলেও সে মুখ ফুটে কোনো শব্দ করল না, কেবল দাঁতের দাঁত চেপে সহ্য করতে লাগলো। ইরা নিজানার এমন সোজা সাপটা আর ধারালো জবাব শুনে একেবারে অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। সে অপমানিত বোধ করে আমতা আমতা করে বলল, আসলে কলরব তো আমাকে দেখতে হাসপাতালে যেত, তাই ভাবলাম ওর এই খারাপ দিনে একটা বন্ধু হিসেবে আমারও বোধ হয় একবার আসা উচিত ছিল। অন্য কোনো উদ্দেশ্যে আমি কিন্তু আসিনি। নিজানা অত্যন্ত শান্ত গলায় বলল, যেত নাকি গিয়েছিল? আমার জানা মতেও স্রেফ একবারই গিয়েছিল, নিছক দয়ার খাতিরে। এরা নিজের ভেতরের অস্বস্তিটুকুকে এক সিলতে কৃত্রিম হাসির আড়ালে লুকানোর চেষ্টা করল। সে কলরবের দিকে এক পলক তাকিয়ে একটু উস্কানিমূলক সুরে বলল, বাহ কলরব, দেখছি বউকে খুব ভালোবাসো। বউকে না বলে তো তুমি আজকাল কোনো কাজই করো না। কিন্তু আমি তো অন্য কিছু শুনলাম তোমাদের মাঝে নাকি মারাত্মক ঝগড়া চলছে। তুমি নাকি রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছিলে নিজানা, তা এত তাড়াতাড়ি ফিরে আসলে যে? আর সবচেয়ে মজার বিষয় কি জানো, এসব নিয়ে একটু আগে অভিক করিডোরে আমাকে রীতিমতো শাসিয়ে গেল। ওর ধারণা আমি নাকি তোমাদের এই দূরত্বের কারণ। এটা কোনো কথা বলো? নিজানা অত্যন্ত সাবলীল গলায় জবাব দিল, সংসারে আর ভালোবাসায় একটু একটু মান অভিমান থাকাটাই তো স্বাভাবিক। অভিমান করেই না হয় বাপের বাড়ি গিয়েছি, অন্য কারো হাত ধরে তো আর ভেগে যায়নি। আর আমার সে অভিমান ভাঙাতে কলরব আমাকে কতবার সরি বলেছে, একটু ওকেই জিজ্ঞেস করে দেখুন না। ওভাবে ভুল স্বীকার করলে তাকে মাফ না করে কিভাবে থাকতাম বলুন? তা আপনার স্বামী আপনার সাথে আসেননি নাকি? জীবনে বেস্ট আর বেটার এই দুইয়ের মাঝে বাছাই করতে গিয়ে শেষমেশ নিজেই লুজার হয়ে বসে আছেন। বিছানায় শুয়ে থাকা কলরবের সত্যিই যেন আকাশ থেকে থপ করে মাটিতে পড়ল। সে মনে মনে এক প্রকার নিশ্চিত হয়েই ধরে নিয়েছিল যে ইরার মুখে বাপের বাড়ি যাওয়ার কথা শুনে নিজানা হয়তো আবারও প্রচণ্ড রেগে যাবে, অভিমান করে কাঁদতে কাঁদতে ঘর ছেড়ে চলে যাবে। কিন্তু এ যেন এক
পূর্ণ অচেনা অন্য এক নিজানা। কথাটা মুখের উপরে বলে দেওয়ার জন্য কলরবের মনে চাইল নিজানার মুখে 100টা চুমুর দিতে। কলরবের অবশ্য এই মুহূর্তে অবাক হওয়ার চেয়ে ব্যথায় বেশি প্রাণ যাওয়ার উপক্রম হচ্ছে। কারণ মুখের কথার ধার বাড়ানোর সাথে সাথে নিজানা নিজের অজান্তেই কলরবের ইনজুর হাতটায় আরও বেশি বল প্রয়োগ করছে। মেয়েটা মুখে যতই শান্তবাক দেখাক না কেন, ভেতরে ভেতরে যে সে রাগে আর ঈর্ষায় দাউ দাউ করে ফুঁসছে তা এই হাতের উপর পড়া নির্মম ছাপ থেকেই কলরব টের পাচ্ছে। রাগে নিজানার পশানাকটা হালকা লাল হয়ে উঠেছে। ইরে আচমকি অপমানে কি বলবে তা ভেবেই পেল না। নিজানার লুজার শব্দটা তার অহংকারে বড্ড জোরে গিয়ে লেগেছে। এক নিমিষে তার মুখটা অপমানে আর লজ্জায় ছোট হয়ে গেল। ইরার সাথে আসা তার ছোট বোন লারা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে পরিস্থিতি দেখছিল। সে ইরার হাত ধরে টান দিয়ে বলল, আপু চলো, অনেক হয়েছে, আমরা এবার যাই। ইরা আগুন চোখে নিয়ে একবার নিজানার ফানে চাইল। সে মনে মনে মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। কি এমন জাদুকরি আছে এই মেয়েটার মধ্যে, যার জন্য কলরবের মতো চটপটে অবাধ্য একটা ছেলে এই মাত্র কয়েকটা দিনে এতটা বদলে গেল শুধু দেখতে সুন্দরী বলে। কিন্তু ইরা নিজের সৌন্দর্য কোনো অংশে কম। হঠাৎ করে ইরার বুকের ভেতর একটা তীব্র আফসোস আর হাহাকার ছাড়া দিয়ে উঠল। নিজানার শেষ কথাটা তীরের মতো সত্য হয়ে তার বুকে বিঁধল। আজ সত্যিই নিজেকে বড্ড বেশি অসহায় আর লুজার মনে হলো তার। সে একটা দীর্ঘশ্বাস ফেলে কলরবের দিকে তাকিয়ে ম্লান গলায় বলল, তোমার কিছু বলার নেই কলরব? কলরব বলল, ডাক্তার কথা বলতে নিষেধ করেছে। নিজানা চকিত চাইল ওর দিকে। সিরিয়াসলি? একথা কলরব বলছে? তার মনে হলো সে ভুল শুনেছে। ইরা মৃদু হেসে বলল, আচ্ছা আসি তাহলে কলরব, মন থেকে দোয়া করি তোমার বিবাহিত জীবন অনেক সুখের হোক। তোমার বউ কিন্তু দেখতে যেমন মিষ্টি, মুখের কথার দ্বারও বেশ চমৎকার। নিজানা এক দৃষ্টিতে চেয়ে রইল ইরার চলে যাওয়ার পথের পানে। এই তো সেই মেয়ে, যার মূল্য কলরবের কাছে একসময় এতটাই বেশি যে তার জন্য সে চোখের সামনে রক্ত মাংসের নিজানাকে পেয়েও যেন দেখে না। মেয়েটা নিঃসন্দেহে অসম্ভব সুন্দর, তার উপরে এক অদ্ভুত মার্জিত আভিজাত্য লিপ্টে আছে। নিজানার কেন যেন হঠাৎ বুকের ভেতরটা ভীষণভাবে তছনছ হয়ে যেতে লাগলো। এক তীব্র অবাধ্য হিংসা এসে গ্রাস করলো তার পুরো মনকে। এর আগে নিজের জীবনে সে কখনো এমন ঈর্ষা অনুভব করেনি। মনে মনে ভাবলো, এই মেয়েটার ভাগ্য কতই না ভালো, না চাইতেও সে এমন একজনের নিখাদ ভালোবাসা পেয়েছিল। কেউ একজন পাওয়ার জন্য দিনের পর দিন সাধনা করে মরে, আর কেউ একজন তা না চাইতে অনায়াসে হাতের মুঠোয় পেয়ে হেলায় হারিয়ে ফেলে। ইরা কেবিনের দরজার কাছাকাছি পৌঁছাতেই নিজানা পেছন থেকে বেশ গম্ভীর গলায় বলল, যে মানুষটা যেমন তাকে ঠিক সেইভাবেই ভালোবাসতে শিখুন। জীবনে সবসময় বেটার কিছু খুঁজতে গিয়ে কেউ কখনো শেষমেশ জয়ী হতে পারে না। দিন শেষে কেবল আফসোসের পাল্লায় ভারী হয়। আর যাকে অন্য কারো পাশে দেখলে নিজের বুকের ভেতরটা এভাবে হু হু করে কেঁদে ওঠে, তাকে চিরদিনের মতো নিজের করে আগলে রাখতে হয়। নিজানার কথাগুলো শুনে ইরা দরজার মুখে থমকে দাঁড়িয়ে গেল। সে কয়েক সেকেন্ড চুপ থেকে ধীর পায়ে ঘুরে দাঁড়ালো। তার মুখের লেপটা অত্যন্ত মৃদু ও ম্লান এক চিলতে হাসি। আসলে মানুষের মনের উপর তো কোনো জোর খাটে না। আজকে অবাধ্য মনের বলি যে জিনিসটার জন্য আমি নীরবে কাঁদছি, ভবিষ্যতে হয়তো স্রষ্টা আমাকে তার চেয়ে বহুগুণ ভালো কিছু দেবে। কিন্তু তবুও আজকের এই বিশেষ জিনিসটার শূন্যতা বোধ হয় কোনো দিন পূরণ করা সম্ভব হবে না। তবে হ্যাঁ, আজ আর আমার কোনো আফসোস নেই। কলরব আসলে জীবনে কারো সেকেন্ড চয়েস বা সস্তা কোনো অপশন হওয়া ডিজার্ভ করে না। ও বড্ড খাঁটি একটা ছেলে, তাই ও অবিকল তোমার মতোই একজন একনিষ্ঠ জীবনসঙ্গী ডিজার্ভ করে। আমি সত্যিই মন থেকে দোয়া করছি তোমাদের জন্য, অনেক সুখী হও তোমরা। কথাটা শেষ করেই ইরা আর এক মুহূর্ত দাঁড়ালো না। নিজের চোখের কোণের অশ্রুটুকু আড়াল করে বোনকে নিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেল করিডোরে। ইরা চোখের আড়াল হতেই ওদিকে বিছানায় শুয়ে থাকা কলরব বড় একটা দীর্ঘশ্বাস ফেলে আদৌ কাতো গলায় বলে উঠল, এই নিজানা, তুই সত্যি করে বলতো, তুই আসলে চাস না আমি এই যাত্রায় বেঁচে ফিরি, তাই না? আল্লাহর দোহাই লাগে, এবার অন্তত আমার হাতটা ছাড়। তোর এই তলোয়ারের মতো নখের চিমটিতে আমার এমনিতেই অর্ধেক হয়ে যাওয়া জানটা এবার পুরোপুরি বের হয়ে গেছে। নিজানার যেন এতক্ষণে ঘোর কাটল।
ফিরল দুনিয়ার হুঁশ। সে চট করে কলরবের হাতটা নিজের মুঠো থেকে ছেড়ে দিয়ে আমতা আমতা করে বলল, ওহ গড, আই এম সো সরি। জোরে লেগেছে? আসলে আমি খেয়ালই করিনি। আই এম সরি, কিন্তু যা হয়েছে ভালো হয়েছে। কলরব বিরক্ত চোখে চাইল, কিন্তু ঠিক তখনই কেবিনের দরজা ঠেলে ডিউটি ডাক্তার ভেতরে এসে প্রবেশ করলেন। তিনি অত্যন্ত যত্ন সহকারে কলরবের চোখের মনি, ফালস আর মাথার ব্যান্ডেজ নিখুঁতভাবে চেক করলেন। পরীক্ষা শেষে মুচকি হেসে জানালেন, আপাতত বড় কোনো ইন্টারনাল ইনজুরির লক্ষণ নেই, সব কিছুই একদম নর্মাল আছে। এরপর দুপুর আর বিকেলের ওষুধের কিছু জরুরি নির্দেশনা নার্স আর নিজেনাকে বুঝিয়ে দিয়ে তিনি কেবিন থেকে বেরিয়ে গেলেন। ডাক্তার চলে যাওয়ার পর থেকেই নিজেনা একটা জিনিস বেশ ভালোভাবে খেয়াল করছিল। এখানে আসার পর থেকে কলরব কেমন যেন এক প্রকার হতভম্ব আর অপলক দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে, যেন সে কোনো ভিন গ্রহের অদ্ভুত প্রাণী দেখছে। নিজেনা নিজের ভেতরের অস্বস্তিটুকুকে ডাকতে গলার স্বর কিছুটা তীক্ষ্ণ করে বলল, কি দেখছো ভাবে হা করে শুনি? অনেক তো নাটক হলো সকাল থেকে, এখন এক কাজ করো, চুপচাপ চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো তো, আমি আসছি। কলরব বলল, এখন আমার একদম ঘুমটুম আসছে না। তার উপর ফোনটা ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে। এই সাদা ঘরে একা একা এভাবে সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়ে থাকতে বড্ড ভর লাগছে। কি করব আমি? এক কাজ কর না, তোর ফোনটা একটু দে না আমাকে। তোর ফোনে কোনো ভালো মুভি, ওয়েব সিরিজ কিংবা কার্টুন টার্টুন কিছু একটা চালিয়ে দে, আমি শুয়ে শুয়ে দেখি। নিজের ফোনটা কলরবের দিকে এগিয়ে দিয়ে সে মুখ কুঁচকে বলল, তোর কি সত্যিই মনে হয় এই অবস্থায় আমি হাত দিয়ে ফোনটা দূরে রাখতে পারবো? একটা হাতে স্যালাইন চলছে আর আরেকটা হাত তো তুই নিজেই চেপে ধরে ব্যান্ডেজের 12টা বাজিয়ে দিলে, এখনও তীব্র ব্যথা। এক কাজ কর, তুই নিজে ফোনটা ধরে রাখ, আমি শুয়ে শুয়ে দেখি। নিজেনা চোখ মুখ কুঁচকে তাকিয়ে বলল, তার মানে আমি এখন এখানে পুতুলের মতো এভাবে বসে বসে তোমাকে ফোন ধরে ধরে মুভি দেখাবো? সিরিয়াসলি কলরব? কলরব এক মুহূর্ত চুপ থাকলো, অতঃপর তার বেডের একপাশের খালি জায়গাটা ইশারা করে বলল, এত ঝামেলার কি আছে? তুই এখানে আমার পাশে শুয়ে পড়লেই তো সব মিটে যায়, তুইও আরাম পাবি আর আমারও স্ক্রিনটা দেখতে সুবিধা হবে। নিজেনার মনে হলো আইডিয়াটা কিন্তু মন্দ নয়। হাসপাতালের কেবিনের বেডটা অবশ্য দুজনের তুলনায় বেশ ছোটই, তবে মানিয়ে নেওয়া অসম্ভব কিছু নয়। কলরব কালক্ষেপণ না করে নিজের অবশ শরীরটাকে টেনে টুনে বেডের একপাশে একটু সরে গেল। নিজেনা বেডের উপর বসার পর কেমন যেন এক তীব্র ইতস্তত বোধ করতে লাগলো। এতদিন পর হুট করে এভাবে এতটা কাছাকাছি শুয়ে পড়বে সে। কলরব ওর এই দ্বিধাগ্রস্ত চেহারা দেখে চোখ মুখ কুঁচকে খিটখিটে গলায় জিজ্ঞেস করলো, আবার কি সমস্যা তোর? নিজেনা মৃদু মাথা নেড়ে বোঝালো, না, কোনো সমস্যা নেই। কলরব বিরক্ত গলায় বলল, আরে দূর, এত ঢং না করে আয় না বালদা। নিজেনা চোখ মুখ কুঁচকে কিছু একটা কড়া কথা বলতে গিয়েও নিজের রাগটা সামলে নিল আর কথা না বাড়িয়ে ধীর পায়ে কলরবের পাশে আলতো করে শুয়ে পড়ল। দুজনের শরীর একদম ঘেঁষাঘেঁষি। ফোনে কলরবের বলে দেওয়া একটা মুভি চালু করে দুজনের চোখের সামনে আলতো করে ধরে রাখলো নিজেনা। এরপর দুজনের মধ্যে আর কোনো কথা হলো না। কেবিনের ভেতর কেবল মুভির ডায়লগ আর ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে লাগলো। কিন্তু একটু পরেই নিজেনার হাত থেকে ফোনটা আচমকা দপ করে সোজা কলরবের পেটের উপরে এসে পড়ল। আচমকিকেই ওজনে কলরব কিছুটা আতঙ্কেও ব্যথায় কেঁপে উঠে বলতে গেল, এই তুই কি করছিস? বাকি কথাটা আর মুখ দিয়ে বের করতে পারল না কলরব। সে গাটা সামান্য ঝুঁকিয়ে নিজেনার ঘুমন্ত নিষ্পাপ মুখটার দিকে সে নিজের সব কথা যেন এক নিমিষে হারিয়ে বসল। সারা রাত এক ফোঁটাও না ঘুমানো নিজেনার ক্লান্ত শরীরটা বিছানায় ফিট ঠেকতেই কেমন যেন অবশ হয়ে এসেছিল। মুভি চলার মাঝে কখন যে তার চোখের পাতা দুটো এক হয়ে গেছে সে নিজেও টের পায়নি। কলরব আর জাগালো না ওকে। নিজের স্যালাইন চলা হাতটা সাবধানে অনেক কষ্টে একটু উঁচিয়ে কোনো মতে ফোনটা অফ করে এক পাশে রেখে দিল। নিজের নিঃশ্বাসের উলটপালট হাওয়া তার গলায় এসে লাগছে। বেশ কিছুক্ষণ অপলক নজরে ওর মায়াবী ঘুমন্ত মুখটার ফানে চেয়ে রইল। দেখতে এক তো
একসময় সে নিজেও ক্লান্তি আর ঘুমের ঘোরে চোখ জোড়া বন্ধ করে ফেলল। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে নিজানা কেবিন থেকে বাইরে না আসায় অপেক্ষারত আন্তাসা নিজে এলেন মেয়েকে ডেকে নিয়ে যেতে। কিন্তু কেবিনের দরজাটা আলতো করে ঠেলে ভেতরে পা রাখা মাত্রই থমকে দাঁড়িয়ে গেলেন তিনি। তার চোখের সামনে তখন একটা চমৎকার সুন্দর দৃশ্য। আন্তাসার ঠোঁটের কোণে অজান্তে এক টুকরো অকৃত্রিম তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি দেখলেন কলরবের ছড়া বুকের উপর নিশ্চিন্তে মাথা দিয়ে গভীর ঘুমে তলিয়ে আছে নিজানা। কলরবও নিজের একখানা হাত দিয়ে তার বউকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। সেও নিবিড় ঘুমে মগ্ন। আন্তাসা আর ওদের ঘুমে ব্যাঘাত ঘটালেন না। এক বুক স্বস্তি আর হাসি মুখে পা টিপে টিপে নিঃশব্দে কেবিন থেকে বেরিয়ে গেলেন। ক্রমশ গোধূলির নরম আবার চারিদিকে ছড়িয়ে দিচ্ছে আস্তগামী সূর্যটা। নীল আকাশটাকে এক মায়াবী রক্তিম বর্ণে ভরিয়ে তুলেছে সে। বর্ষাকালের মেঘমুক্ত গোধূলি আকাশ এমনিতেই বড্ড রূপসী, আর আকাশ যদি এমন দুয়ে মুছে জকজকে থাকে তবে তো তা কোনো কথাই নেই। প্রকৃতির এই শান্ত রূপের বিপরীতে তালুকদার বাড়িতে তখনও এক সাফা উত্তেজনার অবসান ঘটেছে মাত্র। নরদ নকিবকে পুলিশের স্পেশাল ফোর্সের হাতে তুলে দেওয়া হয়েছে। যাওয়ার সময় সে আর একটা টু শব্দও করেনি, শুধু এক সিলতে রহস্যময় হাসি ঝুলিয়ে রেখে গেছে। নিজের শোবার ঘরে বিছানায় গভীর ঘুমে মগ্ন ছোট্ট দিয়ার পাশে চুপচাপ বসে আছে দিব্য। তার এক হাত মেয়ের নরম চুলের ওপর, আর অন্য হাতে ধরা ফোনটা কানের কাছে গোজা। ওপাশে কারোর সাথে অত্যন্ত গম্ভীর গলায় কথা বলছে সে। নবনী ঘরটায় ঢুকতে গিয়ে দরজার মুখে দাঁড়িয়ে দিব্য শেষ কথাটা বাক্য শুনে অল্প একটু শুনতে পেল। চলবে ভিউয়ার্স, চাইলেও গল্পটা বড় করে দিতে পারিনি। আমি খুবই অসুস্থ। গতকালকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। আপনাদের এত রিকোয়েস্টের কারণে আজকে খুব কষ্ট করে এতটুকু ভয়েস দিয়ে গল্পটা দিয়েছি। আশা করছি পুরোটাই শুনবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।